ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। ডিয়ার অ্যাসপিরেন্টস, আমরা আজকে পড়তে চলেছি ইন্ডিয়ান পলিটির MCQ সিরিজের। আজকে হচ্ছে থার্ড ক্লাস। আমরা জানি যে আমরা প্রত্যেকটি ক্লাসে 30টি করে MCQs করছি এবং প্রত্যেকটি কোয়েশ্চেনের সাথে কিছু না কিছু এক্সট্রা পয়েন্ট আমি ডিসকাস করছি। এই ক্লাসটি দেখার পর তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে। এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে এইখানে যে কোয়েশ্চেন্সগুলো আছে তার PDF পেয়ে যাবে। সো ক্লাস দেখার পর সেই PDFটাকে একবার নিজে থেকে সলভ করে নেবে, তাহলে এই 30টি কোয়েশ্চেন একদম ব্রেনে সেট হয়ে যাবে। ওকে, আর যদি ক্লাসটি ভালো লাগে ভাই, তবে একটা লাইক করে দেবে। ওকে, চলো আমরা দেখি। প্রথম প্রশ্ন যে উইচ ফান্ডামেন্টাল রাইট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন স্টেটস দ্যাট এভরি পারসন হ্যাজ রাইট টু প্র্যাকটিস, প্রফেস অ্যান্ড প্রপাগেট দ্য রিলিজিয়ান অফ দেয়ার চয়েস। মানুষকে ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা কোথায় বলা হয়েছে? মানে যেখানে মানুষ তার ধর্মকে প্র্যাকটিস করতে পারবে, সেই ধর্মকে প্রফেস করতে পারবে, প্রপাগেট করতে পারবে। সো এটা বলা হয়েছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ানের মধ্যে, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। মনে রাখবে, আমাদের ভারতের সংবিধান আমাদের 6 প্রকারের রাইটস দিয়েছে, 6 প্রকারের স্বাধীনতা আমাদেরকে প্রোভাইড করেছে। সো তার মধ্যে একটি হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। এটা হচ্ছে আর্টিকেল 25-এ ডিসকাস করা হয়েছে। আমরা চলো এক নজর দেখে নিই যে ফান্ডামেন্টাল রাইটসগুলো কী কী রয়েছে, কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারায় রয়েছে। দেখো, যখন আমরা ফান্ডামেন্টাল রাইটসের কথা বলছি, তো ফান্ডামেন্টাল রাইটস আমাদের কনস্টিটিউশনের পার্ট 3-তে বর্ণিত হয়েছে। কোথায় বর্ণিত হয়েছে? পার্ট 3-তে। 12 থেকে শুরু করে আর্টিকেল 35 পর্যন্ত পার্ট 3-তে আর্টিকেলস রয়েছে। আর এই 12 থেকে 35-এর মধ্যে আমরা এই ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে যাবতীয় জিনিসগুলোকে দেখব। ওকে, সো আমি বলেছিলাম যে আমাদের কনস্টিটিউশন আমাদেরকে 6 ধরনের রাইটস প্রোভাইড করেছে। দ্যাট ইজ রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, রাইট অ্যাগেনস্ট এক্সপ্লয়টেশন, রাইট টু রিলিজিয়ান, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, আর হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ। তো এখানে এই যে লাস্টে এটা দেখছো কনস্টিটিউশনাল রেমেডিজ, যেটা এটার অধিকার, তার মানে যখন তোমার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হবে তখন তুমি এটার জন্য না আইনের দ্বারস্থ হতে পারবে। আইনের মাধ্যমে তুমি তোমার নিজের যে ফান্ডামেন্টাল রাইটস সেটাকে রিস্টোর করতে পারবে। সো এই জন্য না বি.আর. আম্বেদকর বলেছিলেন এই ধারাটিকে, এই আর্টিকেলটিকে, আর্টিকেল 32কে বলেছিলেন যে হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। ওকে, খুব ইম্পর্টেন্ট। সো এই সম্পর্কে না আমি তোমাদেরকে পলিটির থিওরি ক্লাসে ডিটেলসে পড়িয়ে রেখেছি। তো যারা এখনও দেখোনি সেগুলো চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেখানে দেখবে যে ইন্ডিয়ান পলিটির ক্লাস সিরিজ রয়েছে। ওকে, চলো তাহলে নেক্সট কোয়েশ্চেন। হুজ রেকমেন্ডেশন ইজ ম্যান্ডেটরি টু ইমপিচ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম হিজ অফিস বিফোর দ্য কমপ্লিশন অফ হিজ অর হার টার্ম। মানে আমাদের ভারতবর্ষের যে রাষ্ট্রপতি হন তার টার্ম 5 বছরের টার্ম থাকে। তো সেই টার্মের আগে যদি তাকে সরাতে হয় তাহলে তাকে কী করতে হবে? ইমপিচ করতে হবে। তো এই ইমপিচ করার জন্য কার রেকমেন্ডেশন ম্যান্ডেটরি, এটা জিজ্ঞেস করা হয়েছে। সো মনে রাখবে, প্রেসিডেন্টকে সরানোর জন্য কোনো একটা ব্যক্তির রেকমেন্ডেশন ম্যান্ডেটরি নয়, বরং আমাদের ভারতের যে পার্লামেন্ট রয়েছে, অর্থাৎ পার্লামেন্টের আপার হাউস রাজ্যসভা, পার্লামেন্টের লোয়ার হাউস লোকসভা, এই দুটোরই মেজরিটি থাকতে হবে ইমপিচ করার জন্য প্রেসিডেন্টকে। ওকে, সো অপশন 4 ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। নেক্সট ইজ ফান্ডামেন্টাল ডিউটিজ আর মেনশনড ইন হুইচ অফ দ্য ফলোয়িং পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। খুব ভালো বলছে যে ভারতীয় সংবিধানে ফান্ডামেন্টাল ডিউটিজ এটা কোথায় মেনশন করা হয়েছে। দেখো, আমাদের ভারতবর্ষের সংবিধানে ফান্ডামেন্টাল রাইটস যেমন রয়েছে, 6 প্রকারের ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, তেমনি করে আমরা যখন কোনো অধিকার ভোগ করব তখন আমাকে কিছু দায়িত্বও পালন করতে হবে। তো সেই অর্থে ফান্ডামেন্টাল ডিউটিজকে রাখা হয়েছে আর্টিকেল পার্ট 4-এর এতে রাখা হয়েছে। পার্ট 4-এর এতে রাখা হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিজকে। শুনে নাও, আমাদের কনস্টিটিউশন যখন ফর্ম হয়েছিল তখন ফান্ডামেন্টাল ডিউটিজ কনস্টিটিউশনের পার্ট ছিল না। 1976-এ 1976 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন 42তম সংবিধান সংশোধন হয়েছিল, 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আর এই 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমাদের কনস্টিটিউশনে একটা নতুন ধারা অ্যাড করা হয়েছিল, দ্যাট ইজ 51-এর এ। আর এই 51-এর এ, এই টোটাল ধারাটাকে রাখা হয়েছিল নতুন একটি পার্ট করে, যে পার্ট 4-এর এতে রাখা হয়েছিল। এখানে 10টি ফান্ডামেন্টাল ডিউটিজের কথা বলা হয়েছিল।
এবং বর্তমানে ফান্ডামেন্টাল ডিউটিজের সংখ্যা 11টি। কেন? কারণ 86th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যেটা 2002-এ হয়েছিল, তো 2002 সালে 86th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একটি ডিউটিজের সাথে অ্যাড করে 11টি করা হয়। তাহলে বর্তমানে ফান্ডামেন্টাল ডিউটিজের সংখ্যা কিন্তু 11টি। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। চলো নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর বিকামিং আ গভর্নর অফ আ স্টেট ইন ইন্ডিয়া? ভারতবর্ষের যে কোনো রাজ্যের একজন গভর্নর হতে গেলে তোমার মিনিমাম বয়স কত হতে হবে? এটা প্রিভিয়াস ক্লাসেও আমরা পড়েছিলাম, এখানেও পড়ছি। দ্যাট ইজ এজ অফ 35। মিনিমাম 35 বছর বয়স তোমাকে হতে হবে ফর বিকামিং আ গভর্নর অর আ প্রেসিডেন্ট। ওকে, রাষ্ট্রপতি হওয়ার জন্যও যে বয়স, গভর্নর হওয়ার জন্য, রাজ্যপাল হওয়ার জন্য সেই বয়স। নাও এখানে আমাদের একটু আলোচনা করতে হবে যে এই যে তার নিয়োগ, রাষ্ট্রপতির বয়স, এটা কোথায় আছে? আর্টিকেল 58। আমরা যদি আর্টিকেল 58 দেখি, সেইখানে এই প্রভিশনসটাকে আমরা দেখতে পাবো। ওকে, চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ফিচার অফ ফেডারেল গভর্নমেন্ট? খুব সুন্দর। ফেডারেল গভর্নমেন্টের ফিচার নিম্নের কোনটি? আচ্ছা, ফেডারেল গভর্নমেন্ট কী জিনিস আমরা একটুখানি দেখে আসি, তারপর উত্তরটা করব। দেখো, দ্য মেইন ফেডারেল ফিচার্স অফ কনস্টিটিউশন আর, অর্থাৎ যেগুলো ফেডারেল মানে ফেডারেল যে কনস্টিটিউশনগুলো হয় বা ফেডারেল নেশন যেগুলো হয়, তার কিছু ফিচার্স রয়েছে, তার কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি? নাম্বার 1, রিটেন কনস্টিটিউশন। তাহলে ফেডারেল ফিচার্স থাকতে গেলে তার একটা রিটেন কনস্টিটিউশন মানে লিখিত সংবিধান থাকতে হবে। সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, কনস্টিটিউশনের সুপ্রিমেসি থাকতে হবে, কোনো ব্যক্তির বা কোনো ডেজিগনেশনের সুপ্রিমেসি নয়, কনস্টিটিউশনের সুপ্রিমেসি যেখানে থাকবে। রিজিড কনস্টিটিউশন হতে হবে, মানে যখন তখন যা খুশি আমি কনস্টিটিউশনকে চেঞ্জ করে দেবো এমন হলে হবে না, রিজিড হতে হবে। আর কি? ডিভিশন অফ পাওয়ার্স বিটুইন ফেডারেল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ ক্ষমতার বন্টন হবে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে। তো ডিভিশন অফ পাওয়ার বিটুইন ফেডারেল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। ওকে, নাও ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি থাকতে হবে। নেক্সট বৈশিষ্ট্য, যে ফেডারেল কনস্টিটিউশন যদি হয় বা ফেডারেল স্ট্রাকচার অফ গভর্নেন্স যদি হয়, তাহলে সেখানে মানে ইন্ডিপেন্ডেন্ট যেটা জুডিশিয়ারি যেটা থাকবে, ন্যায় প্রণালী যেটা থাকবে, সেটা স্বাধীন হতে হবে। আর কি? বাইক্যামেরাল লেজিসলেচার অ্যান্ড ডুয়াল গভর্নমেন্ট পলিটি, যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা থাকবে এবং দ্বৈত শাসন ব্যবস্থা চালু থাকবে মানে শাসন পরিচালনার ক্ষেত্রে। এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো যে একটা ফেডারেল স্ট্রাকচার। নাও আমাদের ভারতবর্ষ কনস্টিটিউশনে কোথাও এটাকে ফেডারেল বলা হয়নি, ভারতবর্ষকে একটা ইউনিয়ন বলা হয়েছে, ফেডারেশন বলা হয়নি। সো এই বিষয়টা আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, তাই এলাবোরেট যাচ্ছি না। সো এটা দেখার পর নিশ্চিত রূপে তোমরা উত্তর করতে পারবে। বলো যে একটা ফেডারেল গভর্নমেন্টের ফিচার্স কোনটি? সুপ্রিমেসি অফ পার্লামেন্ট না, বলা হয়েছে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, বলা হচ্ছে সুপ্রিমেসি অফ জুডিশিয়ারি। দেখো, সুপ্রিমেসি অফ জুডিশিয়ারি কথাটা বলাটা ঠিক নয়। সুপ্রিমেসি বলতে তাহলে তো কনস্টিটিউশনের ওপরে জুডিশিয়ারি চলে গেল, কিন্তু কনস্টিটিউশনের উপরে জুডিশিয়ারি নয়, কনস্টিটিউশনকে সেফগার্ড করার দায়িত্ব হচ্ছে জুডিশিয়ারির। সো এই দিক থেকে অপশন নাম্বার 2 ইজ রং। ডিভিশন অফ পাওয়ার্স বিটুইন ফেডারেল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, অবশ্যই তাই, আমরা এটাই পড়ে এসেছি যে ফেডারেল স্ট্রাকচার মানে যেখানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন হতে হবে। ওকে, চলো নেক্সট। আন্ডার হুইচ আর্টিকেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান প্রক্লেম ফিনান্সিয়াল এমার্জেন্সি? দেখো, আমাদের ভারতবর্ষে 3 ধরনের এমার্জেন্সি আছে। চলো সেই প্রভিশনসগুলো আগে দেখে আসি, তারপরে এই কোয়েশ্চেনটা তোমরা উত্তর দিবে। চলো দেখো, আমাদের দেশে 3 ধরনের এমার্জেন্সির কথা বলা হয়েছে। একটা বলা হয়েছে ন্যাশনাল এমার্জেন্সি, একটা বলা হয়েছে স্টেট এমার্জেন্সি, আর ওই স্টেট এমার্জেন্সিকেই বলা হয়ে থাকে প্রেসিডেন্টস রুল। ওকে, আরেকটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি। এই 3 ধরনের এমার্জেন্সি প্রভিশনস আমাদের কনস্টিটিউশনে রয়েছে। আমরা যদি ন্যাশনাল এমার্জেন্সির কথা বলি, তো ন্যাশনাল এমার্জেন্সি আর্টিকেল 352-তে বর্ণনা করা হয়েছে। কখন এই ন্যাশনাল এমার্জেন্সি অ্যাপ্লাই করা যায়? যখন আমাদের দেশে কোনো যুদ্ধ চলছে, বা আমাদের দেশে বহিঃশত্রুর আক্রমণ হয়েছে, বা আমাদের দেশের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী বিদ্রোহ ঘোষণা করেছে, এই রকম পরিস্থিতি যখন উদয় হবে, তখন দেশে ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করা যাবে। এটা আর্টিকেল 352 বলছে। ওকে, নাও স্টেট এমার্জেন্সি কখন হবে? দেখো, স্টেট এমার্জেন্সির জন্য কিন্তু 2টো আর্টিকেল মাথায় রাখবা। একটা হচ্ছে আর্টিকেল 356 আর একটা আর্টিকেল 365, 356, 365। এই 2টো আর্টিকেলেই বলা হয়েছে যখন কোনো স্টেটের কনস্টিটিউশনাল মেশিনারি
যখন ফেল করবে, অর্থাৎ কোনো দেশের আইন, কোনো রাজ্যের যদি আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, তখন কেন্দ্র সরকার রাষ্ট্রপতির মাধ্যমে সেই রাজ্যের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। ওকে। আর ফিনান্সিয়াল এমার্জেন্সি মানে যদি ভারতবর্ষ, আমাদের দেশের অর্থনীতি যদি ডিস্ট্যাবল হয়ে যায় বা ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি যদি লস করে, তাহলে সেইখানে আমাদের 360 অ্যাপ্লাই হবে, ফিনান্সিয়াল এমার্জেন্সি অ্যাপ্লাই হবে। ওকে। সো এইখানে দেখে নাও আদার প্রভিশনসগুলো রয়েছে, ভিডিওটাকে পজ করো, একবার পড়ে নাও, তাহলে বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এবার একটা উত্তর করো। দেখো, তাহলে প্রশ্ন ছিল কি যে আন্ডার হুইচ আর্টিকেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান প্রক্লেম ফিনান্সিয়াল এমার্জেন্সি। তাহলে ফিনান্সিয়াল এমার্জেন্সির জন্য আমরা কোথায় পড়লাম? 360, আর্টিকেল 360। আর্টিকেল 360-তে ফিনান্সিয়াল এমার্জেন্সি ডিক্লেয়ার করা যাবে। ওকে, চলো নেক্সট। ফরেস্টস ইজ লিস্টেড ইন দ্য লিস্ট গিভেন ইন দ্য 7th শিডিউল ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। বলছে ফরেস্টকে কোন লিস্টে রাখা হয়েছে? দেখো, আমাদের ভারতের যে দায়িত্ব বন্টন সেটাকে 3টে ভাগে রাখা হয়েছে। একটা দেখতে পাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্টের সার্কেল, একটা দেখতে পাচ্ছ স্টেট গভর্নমেন্টের সার্কেল, আর এই যে কমন যেটুকুন দেখতে পাচ্ছ, এই কমনটি হচ্ছে স্টেটের আর সেন্টার দুটোরই। মানে কি, যে সেন্ট্রাল গভর্নমেন্ট কী কী বিষয় দেখবে, কী কী বিষয় দেখবে বলতে যারা আইন প্রণয়ন করতে পারবে। এইখানে সেন্ট্রাল গভর্নমেন্টের আরেকটা জিনিস আমি এখানে একটুখানি ক্লিয়ারিফাই করে দিই, তাহলে এই বিষয়টা নোটটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, ভালো করে মনে রাখবে। দেখো, আমাদের কনস্টিটিউশন যখন তৈরি হয়েছিল তখন এই সেন্ট্রাল লিস্টে, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের লিস্টে বা ইউনিয়ন লিস্টে মোট সাবজেক্ট ছিল কতগুলো? 97টি সাবজেক্ট ছিল, 97 সাবজেক্ট ছিল। কিন্তু বর্তমানে যদি বলো যে ইউনিয়ন লিস্টে বর্তমানে কতগুলো টপিক রাখা হয়েছে, দ্যাট ইজ 100 টপিক রয়েছে, মনে রাখবে। তাহলে যখন আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন ইউনিয়ন লিস্টে 97টি বিষয় রাখা হয়েছিল, কিন্তু বর্তমানে সেই বিষয়ের সংখ্যা কত হয়েছে কেন্দ্র সরকারের তালিকায়? দ্যাট ইজ কেন্দ্রীয় তালিকায় 100টি। ঠিক তেমনি করে যখন আমাদের কনস্টিটিউশন তৈরি হয় তখন রাজ্যের তালিকায় ছিল 66টি টপিক। কটা টপিক? 66 টপিক ছিল, কিন্তু বর্তমানে সেটা কত আছে? 61। বর্তমানে কত আছে? 61। ওকে, বাকিগুলোকে হয় কনকারেন্ট লিস্টে এবং কোনোটাকে সেন্ট্রাল লিস্টে সরিয়ে দেওয়া হয়েছে। আর যখন আমাদের কনস্টিটিউশন তৈরি হয় তখন কনকারেন্ট লিস্টে 47টি সাবজেক্ট ছিল, 47টি সাবজেক্ট, কিন্তু বর্তমানে কনকারেন্ট লিস্টে মানে যুগ্ম তালিকা, যেখানে কেন্দ্রও আইন প্রণয়ন করতে পারবে, রাজ্য সরকারও আইন প্রণয়ন করতে পারবে, এখন বর্তমানে এখানে 52টি টপিক রাখা হয়েছে, 52টি সাবজেক্ট রাখা হয়েছে। এই পর্যন্ত ক্লিয়ার হলো? এবার দেখে নাও কোন জায়গায় কোনটা রয়েছে। যেমন ডিফেন্সের ক্ষেত্রে, ব্যাংকিংয়ের ক্ষেত্রে, কারেন্সির ক্ষেত্রে, ফরেন অ্যাফেয়ার্সের ক্ষেত্রে, কমিউনিকেশনের ক্ষেত্রে এই সমস্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারবে কে? না ইউনিয়ন গভর্নমেন্ট, অর্থাৎ কেন্দ্র সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট। ওকে, আর রাজ্য সরকার পুলিশিং, ট্রেড, এগ্রিকালচার, ইরিগেশন এই সমস্ত টপিকগুলোর ওপরে, এই সমস্ত ক্ষেত্রে বা এই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে রাজ্য সরকার আইন প্রণয়ন করতে পারবে। আর এডুকেশন, ফরেস্ট, ট্রেড, তারপর তোমার ম্যারেজ, অ্যাডপশন, সাকসেশন এই সমস্ত বিষয়গুলোর ওপরে রাজ্য সরকারও আইন প্রণয়ন করতে পারবে এবং কেন্দ্র সরকারও আইন প্রণয়ন করতে পারবে, কারণ এটা কনকারেন্ট লিস্টে রয়েছে, যুগ্ম তালিকায় রয়েছে। ওকে, তো এইখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে, খুব করে কোয়েশ্চেন জিজ্ঞেস করে। সো এটার একটা, যদিও আমি এটার PDF তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি, তবুও ইফ ইউ ওয়ান্ট টু টেক আ স্ক্রিনশট অফ ইট দেন ইউ ক্যান টেক। ওকে, চলো নেক্সট আমরা তাহলে আগে যাই, এবার কোয়েশ্চেনের উত্তর দেবো। চলো, বলা হয়েছে যে ফরেস্টকে তাহলে কোন তালিকায় রাখা হয়েছে? তোমরা বলবে ফরেস্টকে রাখা হয়েছে কনকারেন্ট লিস্টের মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ ফরেস্ট সম্পর্কে যেমন করে কেন্দ্র সরকারও আইন প্রণয়ন করতে পারবে তেমনি রাজ্য সরকারও আইন প্রণয়ন করতে পারবে। ওকে, চলো নেক্সট। Which fundamental right in the Indian Constitution states that all persons shall be equally protected by the laws of the country? বলছে সংবিধানের কোন আমাদের ফান্ডামেন্টাল রাইটসের কোনটার মধ্যে বলা হয়েছে যে প্রত্যেকটা ব্যক্তির ইকুয়ালিটি থাকবে, হ্যাঁ, আইনের চোখে সবাই সমান। এটা কোথায় বলা হয়েছে? বুঝতেই পারছো, অপশান এ, দ্যাট ইজ রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটির মধ্যে বলা হয়েছে, ঠিক না? খুব সুন্দর। চলো তাহলে, foreign jurisdiction is listed in the dash list in the 7th শিডিউল। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, আমাদের যে এই যে তালিকাগুলো না, সাবজেক্টগুলো, যে কে কোন বিষয়ে আইন প্রণয়ন করতে পারবে, অর্থাৎ
কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, এটা আমাদের কোন শিডিউলে রয়েছে না 7th শিডিউলে রয়েছে, এটাও মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে ফরেন জুরিসডিকশন এটা কার ওপরে, বিদেশি যে সমস্ত কাজ কারবার সেটা কিসের ওপরে দায়িত্ব আছে, ইউনিয়নের ওপরে। এই যে বাংলাদেশের যে বর্তমান সিচুয়েশানটা চলছে, তো এই বাংলাদেশের সম্পর্কে আমাদের বর্তমান ভারতবর্ষের রাজনীতি কী কোন পথে চলবে এই বিষয়ে যা কিছু সিদ্ধান্ত নেবার সেটা কিন্তু কেন্দ্র সরকারের অর্থাৎ ইউনিয়ন গভর্নমেন্টের রয়েছে। ওকে, এর জন্য দেখবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছিলেন প্রথম দিনই সাংবাদিকদের কাছে যে এই বিষয়ে, বাংলাদেশের এই ক্রাইসিসের বিষয়ে যা কিছু সিদ্ধান্ত নেবে ভারত সরকার নেবে এবং আমরা তার সমর্থন করব। ওকে, চলো নেক্সট। Which fundamental right in the Indian Constitution includes abolition of untouchability? খুব সুন্দর। আনটাচেবিলিটি অ্যাবলিশ করার কথা কোথায় বলা হয়েছে? দেখো, আনটাচেবিলিটি অ্যাবলিশ করার কথা বলা হয়েছে আর্টিকেল 17-এ। কোথায়? আর্টিকেল 17 বলা হয়েছে। মানে অস্পৃশ্যতা দূর করতে হবে, ছোট জাত, বড় জাত, উঁচু জাত, নিচু জাত, এই ভেদাভেদ থাকবে না, সকলেই সমান, অর্থাৎ অস্পৃশ্যতা বা আনটাচেবিলিটি এটাকে দূর করার কথা কোথায় বলা হয়েছে না রাইট টু ইকুয়ালিটির মধ্যে। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। হুইচ হ্যাজ দ্য রাইট টু ডিসাইড ওয়েদার আ বিল ইজ আ মানি বিল অর নট? বলছে কোনো একটা বিল সেটা মানি বিল কি না এটা ডিসাইড করার ফাইনাল সিদ্ধান্ত কে নিবে? সেটা নিবে হচ্ছে আমাদের স্পিকার অফ লোকসভা। সেন্ট্রালের ক্ষেত্রে স্পিকার অফ লোকসভা, রাজ্যের অ্যাসেম্বলির ক্ষেত্রে স্পিকার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ওকে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এই বিষয়টাকে একটু দেখো যে কোন বিলটাকে একটা মানি বিল তুমি বলবে। সবার আগে তো মানি বিল সম্পর্কে লেখা আছে আমাদের আর্টিকেল 110 নম্বর আর্টিকেলে মানি বিল সম্পর্কে লেখা আছে। এইখানে 8খানা প্রভিশনস দেওয়া হয়েছে। 110 নম্বর আর্টিকেলের মধ্যে 8খানা প্রভিশনস বা 8খানা সাবক্লজ রয়েছে। ওই সাবক্লজের প্রত্যেকটি যখন কোনো বিলে অ্যাপ্লাই হবে তখন সেটাকে মানি বিল বলা যাবে। এবং যদি কখনো এমন ডিসপিউট হয় যে এটা মানি বিল কিনা, তার ফাইনাল টেক কে নেবে না স্পিকার অফ দ্য হাউস, স্পিকার অফ দ্য লোকসভা, সে সিদ্ধান্ত নেবে এটা মানি বিল কিনা। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। আর একটা কথা মাথায় রাখবে, মানি বিল সর্বদা গভর্নমেন্টের থেকে অ্যাপ্লাই, গভর্নমেন্টই মানি বিল প্রডিউস করবে, অর্থাৎ কোনো মিনিস্টারই মানি বিল অ্যাপ্লাই করবে। বিরোধী দল বা কোনো এমপি যে মিনিস্টার নয় বা গভর্নমেন্টের পার্ট নয় সেটা করতে পারবে না। ওকে, সেটাও মাথায় রাখতে হবে। সেইখান থেকে তোমরা পড়ে নিতে পারো কোন কোন বিষয়গুলোর সাথে রয়েছে। তাহলে এখানে আমরা দেখলাম যে কোনো বিল মানি বিল কিনা সেটা স্পিকার ডিসাইড করবে। চলো নেক্সট। দ্য মেম্বার্স অফ অল ইন্ডিয়া সার্ভিসেস সার্ভ দ্য, অল ইন্ডিয়া সার্ভিসে যারা চাকরি করে তারা কাকে সার্ভ করে না? অল ইন্ডিয়া সার্ভিসে যারা সার্ভিস করে তারা কাকে সার্ভ করে? তারা কেন্দ্র সরকারকেও সার্ভ করে, রাজ্য সরকারগুলিকেও সার্ভ করে। দ্যাট ইজ অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। দেখো, ডিএম যে হয়, আইপিএস যে হয়, সে একাধারে কেন্দ্র সরকারকেও সার্ভিস দিচ্ছে এবং রাজ্য সরকারকেও সার্ভিস দিচ্ছে। ওকে, সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হিয়ার। নেক্সট ইজ দ্য টার্ম অফ অফিস অফ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ। ভাইস প্রেসিডেন্ট এর যে কার্যকালের মেয়াদ সেটা কত দিনের, এটা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। তো দেখো, প্রেসিডেন্ট হোক, ভাইস প্রেসিডেন্ট হোক, পার্লামেন্ট হোক, প্রাইম মিনিস্টার হোক, এমপি হোক, গভর্নর হোক, চিফ মিনিস্টার হোক, ভারতবর্ষে যে যাই কিছু আছে না কেন তাদের কার্যকালের মেয়াদ কিন্তু 5 ইয়ার্স। তাদের কার্যকালের মেয়াদ কত? 5 বছর। ওকে, চলো নেক্সট। হু ওয়াজ দ্য ডিফেন্স মিনিস্টার অফ ইন্ডিয়া ডিউরিং দ্য ইন্ডো চায়না ওয়ার? খুব সুন্দর প্রশ্ন। 1962 সালে ভারতের সাথে চীনের যুদ্ধ হয়েছিল। সেই সময় প্রশ্ন জিজ্ঞেস করছে যে ভারতের ডিফেন্স মিনিস্টার মানে রক্ষামন্ত্রী যেটাকে বলে প্রতিরক্ষা মন্ত্রী কে ছিল? সেটা ছিল হচ্ছে ভিকে কৃষ্ণা মেনন তিনি ছিলেন। ওকে, আচ্ছা নেক্সট। দ্য লেফটেন্যান্ট গভর্নর অফ আ ইউনিয়ন টেরিটরি, একটা ইউনিয়ন টেরিটরি, একটা কেন্দ্রশাসিত অঞ্চলে লেফটেন্যান্ট গভর্নর যিনি হবেন তিনি কি করতে পারবেন নিচের কোনটি? ক্যান ইস্যু অ্যান অর্ডিন্যান্স অনলি আফটার অবটেইনিং ইনস্ট্রাকশন ফ্রম দ্য প্রেসিডেন্ট, ক্যান ইস্যু অর্ডিন্যান্সেস অন দ্য রেকমেন্ডেশন অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইফ এনি, ক্যান ইস্যু অর্ডিন্যান্সেস অফ হিজ ওন ডিসক্রিপশন, ক্যান নট ইস্যু এনি অর্ডিন্যান্সেস। তার মধ্যে কোনটা উত্তর হবে? নিজের একবার উত্তর করার চেষ্টা করো তো দেখি। সো দ্য আনসার উইল বি অপশন নাম্বার 1,
সে অর্থাৎ আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে যে লেফটেন্যান্ট গভর্নর হন তিনি অর্ডিন্যান্স ইস্যু করতে পারেন প্রেসিডেন্টের সাথে পরামর্শ করার পরেই। প্রেসিডেন্ট যেহেতু তাকে নিয়োগ করছে তাই সে যে কোনো সিদ্ধান্ত যখন নেবে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেই সে নেবে। ওকে, চলো নেক্সট। Which article of the Constitution permits the Supreme Court to give advice to President? দেখো সুপ্রিম কোর্টকে বলা হয় অ্যাডভাইজারি বডি টু প্রেসিডেন্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট হচ্ছে প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবে, নির্দেশনা দিবে বা উপদেশ দিবে। এটা কোথায় বলা হয়েছে? দ্যাট ইজ ইন আর্টিকেল নাম্বার 143। ওকে, দ্যাট ইজ অন আর্টিকেল 143। আর্টিকেল 143-এ বলা হয়েছে যে সময়ে সময়ে সুপ্রিম কোর্ট সে প্রেসিডেন্টকে গাইডেন্স করবে, প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবে। ওকে, চলো। হু অ্যাডমিনিস্ট্রেটস দ্য ওথ অফ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? আচ্ছা, ভারতবর্ষের যখন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ হয় সেটাকে কে অ্যাডমিনিস্টার করে? এটা আমরা সবাই জানি, দ্যাট ইজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ইজ ইট ক্লিয়ার অর নট? ভেরি গুড। চলো, আন্ডার কনস্টিটিউশনাল আর্টিকেল 243 হোয়াট ইজ দ্য মিনিং অফ পঞ্চায়েত? আচ্ছা, 243 ধারা অনুযায়ী ভারতবর্ষে পঞ্চায়েতের মিনিংটা কী? তাহলে আর্টিকেল 243 অনুযায়ী পঞ্চায়েতের যেটা মিনিং, দ্যাট ইজ অপশন নাম্বার 3 রুরাল সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ মানে আমাদের গ্রামাঞ্চলের স্বায়ত্তশাসন বা গ্রামাঞ্চলের যে সেলফ গভর্নমেন্ট, রুরাল সেলফ গভর্নমেন্টের কথা বলা হয়েছে এখানে। ওকে, চলো নেক্সট। আন্ডার কনস্টিটিউশনাল আর্টিকেল 243D ইন পঞ্চায়েত হু গেটস রিজার্ভেশন? আর্টিকেল 243D এই আর্টিকেল অনুযায়ী রিজার্ভেশন কারা পাবে বা কাদের জন্য রিজার্ভেশনের কথা বলা হয়েছে? দ্যাট ইজ অপশন 3 বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ SC ST, শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস, এদের জন্য পঞ্চায়েতের রিজার্ভেশনের ব্যবস্থা করার কথা বলা হয়েছে। নেক্সট, which was first state to implement Panchayat Raj 3-tier system according to Panchayat Raj 73rd Amendment Act 1992? 1992 সালে পঞ্চায়েত রাজের অ্যামেন্ডমেন্ট হয়েছিল, যেটা কিনা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছিল, যেটা 73rd অ্যামেন্ডমেন্ট। এর মাধ্যমে পঞ্চায়েত রাজের যে 3-tier সিস্টেম, এটা সবার প্রথম কোন রাজ্যে লাগু হয়েছিল? দ্যাট ইজ মধ্যপ্রদেশ। মনে রাখবে, রাজস্থান নয়, মধ্যপ্রদেশ। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা সবার প্রথমে অ্যাপ্লাই হয়েছিল কোথায়? না, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা সবার প্রথমে অ্যাপ্লাই হয়েছিল, দ্যাট ইট ইজ ইন মধ্যপ্রদেশ। ক্লিয়ার? ভেরি গুড। ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি, এটাকে বলা হয় ডিপিসি, সংক্ষেপে বলা হয় ডিপিসি। দেখো বলছে যে ডিপিসি মিটিং করবে অ্যাটলিস্ট এভরি কোয়ার্টার, মাথায় রাখবে প্রত্যেক 3 মাস অন্তর ডিপিসির মিটিং করতে হবে, যেখানে ডিপিসির মিটিংয়ের যারা ডিএম থাকেন তারা এই মিটিংটাকে পরিচালনা করবেন। ওকে, আচ্ছা চলো, এটাও হয়ে গেল তাহলে। ওকে না, বুঝতে পারছি আমরা এটা? ওকে, এটা কোথায় বলা হয়েছে বলো তো ডিপিসির কথা? ডিপিসির কথা বলা হয়েছে আর্টিকেল 243ZD, এইটাতে বলা হয়েছে আর্টিকেল 243ZD, আর্টিকেল 243ZD তে বলা হয়েছে এটা ডিপিসির কথা। নেক্সট, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডাইরেক্টস ইটস স্টেট টু ইনিশিয়েট ফর পঞ্চায়েত রাজ? পঞ্চায়েত রাজের জন্য কোন আর্টিকেল করে, যেটা আমাদের ডিপিএসপির মধ্যে রয়েছে? দ্যাট ইজ আর্টিকেল 40। খুব ইম্পর্ট্যান্ট যে ভারতবর্ষে পঞ্চায়েত রাজ লাগু করতে হবে, অর্থাৎ রুরাল সেলফ গভর্নমেন্ট প্রোভাইড করতে হবে, এটা আর্টিকেল 40-তে বলা হয়েছে। নেক্সট, রেভিনিউ অফ দ্য স্টেট গভর্নমেন্টস আর রেজড ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস এক্সেপ্ট? বলছে রেভিনিউ সোর্স মানে স্টেট গভর্নমেন্ট রেভিনিউ কালেক্ট করে সবকটা থেকে একটা ছাড়া, সেই একটা ছাড়া কোনটা থেকে রাজ্য সরকার রেভিনিউ কালেক্ট করতে পারে না? এই অপশানগুলোর মধ্যে কোনটা থেকে রাজ্য সরকার রেভিনিউ কালেক্ট করতে পারে না সেটা আমাদের উত্তর দিতে হবে। 83, দ্যাট ইজ এগ্রিকালচার ইনকাম ট্যাক্স। ওকে, এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স বলছে যে রেভিনিউ অফ দ্য স্টেট গভর্নমেন্টস আর রেজড ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস এক্সেপ্ট, অর্থাৎ এন্টারটেনমেন্ট ট্যাক্স, এক্সপেন্ডিচার ট্যাক্স, ল্যান্ড রেভিনিউ, এই সমস্তগুলো রাজ্য সরকার রেভিনিউ কালেক্ট করবে, কিন্তু এগ্রিকালচারাল যে ইনকাম ট্যাক্স আছে সেখান থেকে রাজ্য সরকার রেভিনিউ কালেক্ট করতে পারবে না। ক্লিয়ার তো বিষয়টা? ওকে, ভেরি গুড। নেক্সট, দ্য গভর্নর অফ আ স্টেট ইজ অ্যাকাউন্টেবল ফর অল হিজ অ্যাকশনস টু?
যে কোনো রাজ্যের রাজ্যপাল তার দায়িত্বের জন্য বা তার কাজের জন্য কার কাছে রেসপন্সিবল থাকবে? যাকে যে তাকে নিয়োগ করেছে তার কাছে। দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে না? চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোয়িং এনজয়েস constitutional authority to decide the share of the states in the taxes? ওকে, কি প্রশ্ন করা হলো? হুইচ অফ দ্য ফলোয়িং এনজয়েস কনস্টিটিউশনাল অথরিটি টু ডিসাইড দ্য শেয়ার অফ দ্য স্টেটস ইন দ্য ট্যাক্স। অর্থাৎ সারা দেশে যে ট্যাক্সটা জমা হচ্ছে, টোটাল ট্যাক্স কালেক্ট হলো, এই ট্যাক্স থেকে রাজ্য কত টাকা পাবে, কেন্দ্র কত টাকা পাবে, এই সিদ্ধান্ত কে নেয়? এই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা কার রয়েছে? সেটা রয়েছে আমাদের ফিনান্স কমিশনের রয়েছে। এটা মাথায় রাখবো আমরা। ওকে, ফিনান্স কমিশন। এই ফিনান্স কমিশনকে দেখো, ফিনান্স কমিশনকে না একটা কোয়াসি জুডিশিয়াল বডিও বলা হয়। কোয়াসি জুডিশিয়াল বডি মানে হাফ জুডিশিয়াল বডি, কারণ সেই বিষয়গুলোকে নিষ্পত্তি করে। এটা আমরা আর্টিকেল 280 যদি পড়ি তাহলে সেখানে পেয়ে যাবো, আর্টিকেল 280। ওকে, চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন দ্য কনকারেন্ট লিস্ট? নিম্নের কোনটি কনকারেন্ট লিস্টে রয়েছে? চলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, কমেন্ট সেকশনে লিখে জানাও যে নিম্নের কোনটি কনকারেন্ট লিস্টের মধ্যে রয়েছে। ওকে, নেক্সট। 2 or more zonal councils can hold joint meetings. Such meetings are presided over by. দেখো, সবার আগে তো বলি যে আমাদের ভারতবর্ষে জোনাল কাউন্সিল রয়েছে। জোনাল কাউন্সিল মানে ভারতবর্ষকে মোট 6টা জোনাল কাউন্সিলে ভাগ করা হয়েছে। আগে 5টা ছিল, এখন 6টা আছে, মাথায় রাখবে। নর্থ ইস্টকে নিয়ে নতুন একটা, আমাদের যে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে, উত্তর পূর্বের রাজ্যগুলো 7 সিস্টার্স, তাদেরকে নিয়ে একটা 6th জোনাল কমিটি বা জোনাল কাউন্সিল তৈরি হয়েছে। নর্দার্ন, সেন্ট্রাল, ইস্টার্ন, ওয়েস্টার্ন, সাউদার্ন, এই সমস্ত জায়গাগুলোকে নিয়ে। ওকে, মানে যেটা বললাম নর্থ ওয়েস্ট বললাম নাকি, নর্থ ইস্ট মানে এই যে জায়গাটা, এদেরকে নিয়ে। তাহলে দেখতে পাচ্ছ এখানে ছবিতেই দেখতে পাচ্ছ যে একটা রয়েছে নর্দার্ন জোনাল কাউন্সিল, সেন্ট্রাল জোনাল কাউন্সিল, ওয়েস্টার্ন, সাউদার্ন, ইস্টার্ন আর নর্থ ইস্টার্ন, এই 6টা বর্তমানে রয়েছে। এইখানে দেখতে পাচ্ছ কোথায় কোনটার হেডকোয়ার্টার রয়েছে, কোনটা এর মধ্যে রয়েছে। স্ক্রিনটাকে একটু বড় করে দেখার চেষ্টা করো, পড়ে নিতে পারবে। এখানে সমস্ত প্রভিশন সম্পর্কে এখানে লেখা রয়েছে। যেহেতু ভিডিও লেন্থ বেশি হয়ে যাচ্ছে, সেটাকে আমি আর এলাবোরেট করছি না। ওকে, চলো নেক্সট। তাহলে এটার উত্তর দিয়ে দাও যে 2 or more জোনাল কাউন্সিল, যে জোনাল কাউন্সিলগুলো মিটিংয়ে বসবে, তার প্রেসিডেন্ট কে হবে বা সেটাকে কে প্রেসাইড করবে, তার সভাপতিত্ব কে করবে? তো তার সভাপতিত্ব করবে, মনে রাখবে, ইউনিয়ন হোম মিনিস্টার। ভারতের যে গৃহমন্ত্রী আছেন, হ্যাঁ, বা স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি এটাকে প্রিসাইড করবেন। ওকে, চলো নেক্সট। জোনাল কাউন্সিলস আর, ওই যে বললাম জোনাল কাউন্সিলস আর একটা কি, এটা হচ্ছে একটা অ্যাডভাইজারি বডি। এটা অ্যাডভাইস করবে, ঠিক আছে? এটা একটা অ্যাডভাইজারি বডি। সো এই স্ক্রিনটা কিন্তু আমরা একবার পড়ে নেবে এটা সুন্দর করে, যদি এটা আমি নোট তো প্রোভাইড করেই দিচ্ছি। চলো নেক্সট। হাউ লং আ পারসন শুড হ্যাভ practiced in a high court to be eligible to be appointed as a judge of Supreme Court of India? ভারতের সুপ্রিম কোর্টের জাজ হওয়ার জন্য একজন ব্যক্তিকে হাইকোর্টে কতদিন প্র্যাকটিস করতে হবে? খুবই সহজ প্রশ্ন, দ্যাট ইজ 10 years। 10 বছর তাকে হাইকোর্টে অ্যাজ আ অ্যাডভোকেট প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলেই সে জাজ হতে পারবে। ওকে, সুপ্রিম কোর্টে। নেক্সট। The judges of the High Court are appointed by the President in consultation with. হাইকোর্টের জাজেসদেরকে নিয়োগ করা হয় কার মাধ্যমে? খুব সুন্দর প্রশ্ন। হাইকোর্টের জাজেসদের নিয়োগ করা হয় কার মাধ্যমে? দ্যাট ইজ চিফ জাস্টিস অফ দ্য হাইকোর্ট। ঠিক আছে, প্রেসিডেন্ট নিয়োগ করে কাদের সাথে রেকমেন্ডেশন করে, কাদের সঙ্গে আলোচনা করে? ওই রাজ্যের যে হাইকোর্ট আছে সেই হাইকোর্টের চিফ জাস্টিসের সঙ্গে, ভারতবর্ষের যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের সঙ্গে, আর রাজ্যের গভর্নরের সাথে, রাজ্যপালের সঙ্গে। মানে অপশান 4 ইজ দ্য আনসার, অল অফ দ্য অ্যাবাভ। সবার সঙ্গে আলোচনা করে প্রেসিডেন্ট হাইকোর্টের জাজকে নিয়োগ করে। ওকে, তাহলে এই পর্যন্তই আজকের ক্লাস ছিল। তাহলে যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একবার লাইক করে দিও। ওকে, আর নিজেদের মতামত কমেন্ট সেকশনে লিখে জানিও। থ্যাংক ইউ।